নমস্কার। আমার চ্যানেলে আজ আমি যে বিষয় নিয়ে বলতে এলাম সেটা হচ্ছে বাংলাদেশে ইসকনকে নিষিদ্ধ করার দাবি উঠেছে এবং সেই প্রেক্ষিতে একটি মামলা করা হয়েছে এবং যেই মামলাটির শুনানি গ্রহণ করেছে বাংলাদেশের আদালত। ওদিকে বাংলাদেশের অবস্থা অত্যন্ত খারাপ, বিশেষত তাদের বৈদেশিক মুদ্রার ভাড়ার অতি খারাপ অবস্থা। কাজেই দেশটা ক্রমেই দেউলিয়া হতে চলেছে। 5ই আগস্টের যে দেশ একটি উন্নয়নশীল দেশে পরিণত হয়েছিল, সেই দেশ 120 দিনও হয়নি, তার মাঝখানে এই দেশ পরিণত হতে চলেছে একটি দেউলিয়া রাষ্ট্রে। আজকে আমাদের বলার বিষয় এটাই। রাষ্ট্রপুঞ্জের মতে দেউলিয়া হতে চলেছে সারা পৃথিবীর শতাধিক দেশ। অদূর ভবিষ্যতে কোষাগার শূন্য হবে অন্তত 50টি রাষ্ট্র। 2022 সালে প্রথম নিজেদের দেউলিয়া ঘোষণা করেছিল শ্রীলঙ্কা, যখন নিজেদের বৈদেশিক মুদ্রার ভাঁড়ার শূন্য হয়ে ওঠে তখনই একটা দেশ নিজেদের দেউলিয়া ঘোষণা করে। কিছুদিনের মধ্যেই প্রায় একই পরিস্থিতি হয় নেপাল এবং মালদ্বীপের। অর্থাৎ 2022 সালে শ্রীলঙ্কা, তারপরে একই পরিস্থিতি দাঁড়ায় নেপাল এবং মালদ্বীপের। এছাড়া বেশ কিছু দেশ আছে পৃথিবীর যাদের বৈদেশিক ভাড়ার অলমোস্ট শূন্যের খাতায় চলে এসছে। সেগুলো হচ্ছে পেরু, তিউনিসিয়া, 2 সুদান, লেবানন, ঘানা, কেনিয়া, আর্জেন্টিনা, মিশর ও তুরস্ক। কিন্তু শ্রীলঙ্কা, নেপাল এবং মালদ্বীপ প্রথমে ভারত বিরোধী সরকার তাদের হয়, কারণ ভারত অন্যান্য দেশের আভ্যন্তরীণ বিষয়ে নাক গলায় না। তাদের নির্বাচন যেভাবেই তারা করুক না কেন, একটা নির্বাচিত সরকার হলে তার সাথে ভারত সম্পর্ক রাখে। এই ভারত তাদের আভ্যন্তরীণ ব্যাপারে নাক গলায়নি এবং আভ্যন্তরীণ ব্যাপারে নাক না গলানোর জন্যে তাদের ওখানে কিন্তু ভারত বিরোধী সরকার আছে। কিন্তু তারপরেই তাদের অবস্থা এতটাই খারাপ হয়, এই মুহূর্তে দাঁড়িয়ে সেই 3টে দেশ পরিত্রাণ পেয়েছে ভারতের সাহায্য নিয়ে এবং ভারত তাদের সাহায্য দিয়েছে। আপনারা জানেন যে শ্রীলঙ্কা যে দেশটিতে বন্দরে একটি চীনা গুপ্তচর জাহাজ নোঙর করেছিল, তাদের তারা বার করে দিয়েছে। এছাড়া নেপাল আগে যে ভারত বিরোধী তাদের মনোভাব ছিল, ভারত যেহেতু ল্যান্ডলক দেশ, ভারত তাদের 4টে বন্দর ব্যবহার করতে দিয়েছে এবং তাদের প্রতি পূর্ণ যে সাহায্য সেটা করেছে। এবং মালদ্বীপ, আপনারা জানেন মালদ্বীপ প্রচুর লাফিয়েছিল, এখন তাদের 18টা দ্বীপ তারা ভারতের হাতে তুলে দিতে বাধ্য হয়েছে। তার কারণ তারা সামলাতে পারছে না। সেখানকার যে মানুষ, তাদের যে সার্ভিসটা দরকার ছিল সেটা দিতে হচ্ছে ভারতীয় হেলিকপ্টার এবং সেনাবাহিনী। হেলিকপ্টার তো ভারত ওদের গিফট দিয়েছে, কিন্তু সেই হেলিকপ্টার চালাবে কে, সেই যোগ্যতা তাদের ছিল না। তো সেই জন্যে আজকে এই 3টে রাষ্ট্র কিন্তু ভারতের সাহায্যে একটু সামলে নিয়েছে। এবার আসি বিশ্ব ব্যাংকের প্রসঙ্গে। বিশ্ব ব্যাংকের মতে ভাঁড়ে মা ভবানী দশা পাকিস্তান ও বাংলাদেশের। রাষ্ট্রপুঞ্জের উন্নয়ন কর্মসূচি বিভাগের প্রধান আজিম স্টেইনারের দাবি, অতি দ্রুত বিপদে পড়বে বাংলাদেশ। তার কারণ সেখানে এই মুহূর্তে কোনো নির্বাচিত সরকার নেই এবং পরিস্থিতি অস্থির ও অনিয়ন্ত্রিত, সেটা আমরা সবাই জানি। এই মুহূর্তে বাংলাদেশের আর্থিক অবস্থা অত্যন্ত খারাপ। প্রশ্ন ওঠে, তদারকি সরকার করছে তা কি? তদারকি সরকার তাদের অর্থনৈতিক যে দৈন্যদশা কাটানোর আগে তারা যে কাজটা করছে সেটা হচ্ছে, প্রথমেই ভারত বিরোধিতা করার জন্যেই তারা $80 বিলিয়ন আদানি বিদ্যুতের কাছে বাকি রেখে তারা এখন আদানির সঙ্গে হওয়া বিদ্যুৎ চুক্তি যেটা হয়েছিল 2015 সালে, সেটা নাকি তারা এখন খতিয়ে দেখছে। তারা এদিকে আদানি যেহেতু তাদের বিদ্যুৎ পাঠানো কমিয়ে দিয়েছে, অর্থাৎ এখন তারা 640 মেগাওয়াট বিদ্যুৎ পাঠাচ্ছে, তা বাংলাদেশ এখন করছে নেপালের থেকে বিদ্যুৎ আমদানি করার চেষ্টা করলো এবং করার পর ভারতকে অনুরোধ করলো যে নেপাল থেকে বিদ্যুৎটা আসবে, সেই বিদ্যুৎটা কোথা থেকে আসবে, কিভাবে আসবে, সেটা আনতে গেলে ভারতের যে গ্রিড অর্থাৎ পাওয়ার গ্রিড কর্পোরেশনের যে গ্রিড অর্থাৎ তার,
সেই তারটা ব্যবহার করতে হবে। ভারতের কাছে তারা গ্রিড ব্যবহারের অনুমতি চাইল এবং ভারত দিয়েও দিল। অর্থাৎ এই মুহূর্তে বাংলাদেশ অন্ধকারে ডোবেনি, তার পেছনে দুটো কারণ আছে। প্রথম কথা, ভারত গ্রিড ব্যবহার করতে দিয়েছে, আর বাংলাদেশে যে বিদ্যুৎ উৎপন্ন হয় সেগুলো হয় মূলত ডিজেল থেকে। সেই ডিজেলের 80% বিদ্যুৎ যায় হচ্ছে ভারত থেকে, সেই সাপ্লাই এখন অবধি আছে। এছাড়া ওখানে যে খাদ্যশস্য যাচ্ছে, সেই খাদ্যশস্য, ডিম ইত্যাদি ইত্যাদি কিন্তু চলে যাচ্ছে। বাংলাদেশে প্রতিদিন ডিমের চাহিদা হচ্ছে 45 লক্ষ, কিন্তু বাংলাদেশের নিজস্ব উৎপাদন হচ্ছে 30 লক্ষ। 15 লক্ষ ডিম তাদের প্রতিদিন আমদানি করতে হয়, এবং তারা ভারত থেকে এটা কিনে 5 টাকা 9 পয়সায়, ভারতীয় টাকায় অর্থাৎ বাংলাদেশি টাকায় দাঁড়ায় 7 টাকা মতো। বাংলাদেশে এটা বিক্রি হয় 12 থেকে 15 টাকার মধ্যে। কিন্তু মাঝখানে এই ডিম নিয়ে তাদের একটা মনে হয়েছিল যে ভারত থেকে আনবো কেন, অন্য জায়গা থেকে যাই। তারা দরপত্র চাইলো থাইল্যান্ডের কাছ থেকে। থাইল্যান্ড যে দরপত্র দিল তাতে এক একটি ডিমের মূল্য এসে দাঁড়ায় 30 থেকে 40 টাকার মতো। ফলে বাংলাদেশের ভারতের সাথে যে বাণিজ্যের যে সরবরাহ, সেটা তাদের কিন্তু বজায় রাখতেই হচ্ছে। রাগ করে বা ভারত বিরোধিতা করতে তার কোনো লাভ নেই। কিন্তু তা সত্ত্বেও বাংলাদেশ এই মুহূর্তে, পুরো বাংলাদেশের মানুষ বলবো না, কিন্তু বারবার করে বলবো যে যারা এই মুহূর্তে ক্ষমতায় আছে তারা এই মুহূর্তে ভারত বিরোধিতা তাদের রাজনৈতিক মূলধন হিসেবে তারা নিয়ে নিয়েছে। তারা তুমুল ভারত বিরোধিতা করছে, এবং একই সাথে তাদের হিন্দু নির্যাতন আজকে তুমুল হয়ে উঠেছে। আর এবারে তার সাথে যুক্ত হলো আরেকটি নতুন ইস্যু, আজ সেটা নিয়েই কথা বলব। বাংলাদেশ তদারকি সরকার এখন যে কাজটা করছে সেটা হচ্ছে তারা ইসকনকে নিষিদ্ধ করার একটা উদ্যোগ নিয়েছে। অর্থাৎ ইসকন তারা এই মুহূর্তে হিন্দুদের ঐক্যবদ্ধ করে 3টে জায়গায় জমায়েত করেছে। একটা হচ্ছে চট্টগ্রাম, একটা হচ্ছে রংপুর, একটা হচ্ছে সিলেট। এবং এই 3 জায়গায় তারা যে জমায়েতটা করেছে, সেই জমায়েতের প্রেক্ষিতে তাদের মনে হচ্ছে যে হিন্দু মৌলবাদী গোষ্ঠী হচ্ছে ইসকন, এবং তাদের একটি অপরাধ হয়েছে। সেই অপরাধটা কি? অপরাধটা হচ্ছে তাদের ওখানে প্রচুর পতাকা টাঙানো ছিল। রংপুরে যে পতাকা টাঙানো ছিল তার ওপরে ছিল বাংলাদেশের পতাকা, তার নিচে ছিল তাদের গৈরিক পতাকা। এই গৈরিক পতাকা কোনো একটা ক্ষেত্রে এটা ভুল যে ওপরে গৈরিক পতাকা, নিচে বাংলাদেশের পতাকা ছিল। অত পতাকার মাঝখানে, মানে পতাকার সারি সারি পতাকা, আমি আপনাদের ভিডিও দেখাচ্ছি, সেখানে একটি জায়গায় একটি পতাকা স্ট্যান্ডে ওপরে ছিল গৈরিক পতাকা, নিচে ছিল বাংলাদেশের জাতীয় পতাকা। কাজেই তখন বলা হলো যে এটা নাকি রাষ্ট্রদ্রোহ, এবং রাষ্ট্রদ্রোহের জন্যে তারা কি করলো, অতি সম্প্রতি বাংলাদেশের সনাতনীদের ঐক্যবদ্ধ করার জন্য তৈরি হয়েছে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ মঞ্চ। সেই জাগরণ মঞ্চের যে আহ্বায়ক, তার নাম হচ্ছে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী। তাকে গ্রেফতার করা হলো। গ্রেফতার করার পরে তাকে তোলা হলো আদালতে, এবং তাকে নেওয়া হলো পুলিশ রিমান্ডে। তার অপরাধ কি? তিনি সম্পূর্ণভাবে বাংলাদেশ সরকারের প্রতি এবং বাংলাদেশের প্রতি তিনি কিন্তু তার আনুগত্য দেখাননি তা নয়, তিনি দেখিয়েছেন। কিন্তু হিন্দুরা চিরকালই যে মার খায় সেই ব্যাপারে তিনি মুখ খুলেছেন, এবং তিনি হিন্দুদের ঐক্যবদ্ধ করেছেন। যে হিন্দুদের ঐক্যবদ্ধ করার জন্যে আজকে বাংলাদেশ সরকার আজকে তুমুল খেপে গেছেন তাদের উপরে। আর হিন্দুদের বিষয়ে আরও কিছু বলি, তার আগে ভিডিওটা দেখে নিন, যে ভিডিওটা রংপুরে তোলা, এবং রংপুরে তারা কি বলেছিল। জয় মা ভবানী,
অভ্যুত্থান হয়েছে, সেই অভ্যুত্থানে এই রংপুরেই প্রথম শহীদ হয়েছিল শহীদ আবু সাইদ। কিসের জন্য তিনি আত্মত্যাগ করেছিলেন? তিনি আত্মত্যাগ করেছিলেন বাক স্বাধীনতার জন্য। তিনি আত্মত্যাগ করেছিলেন মর্যাদাপূর্ণ একটি জাতি, মুসলমান, একজন হিন্দু। এভাবে পরস্পরের পাশে দাঁড়িয়ে অভ্যুত্থান সাধিত হয়েছে। যাদের আত্মত্যাগ আর বলিদানের বিনিময়ে এই অভ্যুত্থান হয়েছে, তারা কি তার মূল্য পেয়েছে? তারা কি তার মূল্য পেয়েছে? আজকে এই ঐক্যবদ্ধ গণতন্ত্র, সমতা, সাম্য, মৌলিক অধিকারের দাবিতে আমরা যখন সংঘবদ্ধ হয়েছি, যে জাতি জাতীয় পতাকা উত্তোলন করে, জাতীয় সঙ্গীত গেয়ে, সাম্যের কথা বলে যে কোনো কর্মসূচি শুরু করে, সেই জাতিকে আজকে অতিশয় দুর্ভাগ্যের বিষয় রাষ্ট্রদ্রোহের মামলায় আমাদেরকে আসামি করা হচ্ছে। ভিডিওটা দেখলেন, ভিডিওর মধ্যে কোথাও মনে হয়েছে যে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী কোনো অবস্থাতে তার দেশের প্রতি অসম্মান করেছেন বা তিনি কোনো রকম দেশদ্রোহিতা করেছেন? কিছুই করেননি। কিন্তু এই মুহূর্তে তিনি একটা মস্ত অপরাধ করেছেন। তিনি হিন্দুদের ঐক্যবদ্ধ করার একটা প্রচেষ্টা নিয়েছেন, যেখানে হিন্দুরা ঐক্যবদ্ধ হয়েছে। দেখুন, স্বাধীনতার পর থেকে একটা কথা হচ্ছে, বাংলাদেশে ছিল 30% হিন্দু, সেই 30% আজকে এসে দাঁড়িয়েছে 9% কি 8%। অর্থাৎ খুব বেশি হলে ওখানে 2 কোটি হিন্দু আছে। তারা কিছুটা ভালো ছিলেন যখন এরশাদ আমল ছিল, এটা আমি বাংলাদেশে বারবার গিয়ে কথাটা শুনেছি। কিন্তু তারপর এলো 1990 সাল, এবং 1990 সাল থেকে আজ অবধি কিছু হলেই হিন্দুরা মার খায়। এবং হিন্দুদের প্রতি এরকম নয় যে তাদের ধর্মের প্রতি ভীষণ বীতশ্রদ্ধ তারা। আসল মতলব অন্য জায়গায়। আসল মতলব সবসময় হচ্ছে হিন্দুদের তারাও এবং হিন্দুদের সম্পত্তি গ্রাস করো। এবং সম্পত্তি গ্রাসের জন্যে যে উৎপীড়ন চালানো হয়, সেই উৎপীড়ন আজ সহ্য সীমার বাইরে চলে গেছে। একথা সত্যি যে শেখ হাসিনার আমলে হিন্দুরা যে খুব সুখে ছিলেন তা নয়, তবু তুলনামূলকভাবে ভালো ছিল। তারপরে শেখ হাসিনা বিদায়ের পরে যে পরিস্থিতি দাঁড়িয়েছে সেটা ভয়াবহ। এটা অনেকেই স্বীকার করেন না, অনেক সেকুলারিজমের ধুয়ো তোলেন, কিন্তু ঘটনা তা নয়। ঘটনা হচ্ছে ওখানে হিন্দুরা আক্রান্ত। এবং দেখুন, আক্রান্ত বলেই কিন্তু তারা আজকে মুখ খুলেছে, তারা ঐক্যবদ্ধ হয়েছে, তারা এক জায়গায় এসেছে। তো কাজেই ভারত সরকার এই চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে যাতে মুক্তি দেওয়া হয়, ভারতের বিদেশ মন্ত্রক সেই অনুরোধ করেছে। শুধু তাই নয়, বিদেশি অর্থাৎ পশ্চিমী বহু রাষ্ট্র বাংলাদেশকে এই টলটলায়মান অবস্থা এবং এই অস্থির অবস্থা থেকে বেরোনোর জন্য অনেক রকম তারা অনুরোধ করেছে। কিন্তু একটা কথা সত্যি, আজকে বাংলাদেশে যে হিন্দুরা আক্রান্ত তার সবচেয়ে বড় প্রমাণ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর গ্রেফতারি। তিনি আগেই আশঙ্কা করেছিলেন এবং তাকে গ্রেফতার করা হলো। এই যে গ্রেফতারি, এই গ্রেফতারির দায় কে নেবে? আজকে হিন্দুদের তিনি ঐক্যবদ্ধ করেছেন, এটা বিরাট ব্যাপার। এবং এত একতা সত্যি কথা বলতে কি আমাদের পশ্চিমবঙ্গেও হয়নি। কিন্তু এই একতার খেসারত তাকে দিতে হচ্ছে। কাজেই একটা জায়গায় বারবার করে প্রত্যেকের কাছে একটা অনুরোধ, সেটা হচ্ছে অন্য কিছু করুন বা না করুন, সেটা হচ্ছে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তির জন্যে একটা পোস্ট আপনারা দিন আপনাদের সোশ্যাল মিডিয়াতে, যে কেননা এই জিনিসটা চলতে পারে না। অর্থাৎ আবার বাংলাদেশিদের যদি কিছু বলেন, তারা তুলে আনবে হচ্ছে ভারতের অনেক পুরনো অনেক প্রসঙ্গ, অমুক জায়গায় অমুক হয়েছিল। হ্যাঁ, হয়েছিল, অনেক কিছু হয়েছে ভারতে, এটা ঘটনা। কিন্তু ভারত অনেক অনেক বড় দেশ, পার্সেন্টেজ ওয়াইজ যদি দেখা যায় সেটা হচ্ছে বাংলাদেশের তুলনায় কিছুই নয়। আর সেগুলোকে হিন্দুরা কিন্তু সমর্থনও করে না। কোনো সংখ্যালঘুর ওপরে কোনো রকম অত্যাচার
আমাদের এখানে সমর্থন করা হয় না। কাজে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে অবিলম্বে মুক্তি দেওয়া উচিত বাংলাদেশের সরকারের। আর এমনিতেই তারা দেউলিয়া হওয়ার পথে, তাদের নির্বাচন যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি করা উচিত। না হলে আন্তর্জাতিক সাহায্য ক্রমে বন্ধ হয়ে যাবে এবং আন্তর্জাতিক চুক্তিগুলোর নবীকরণ হবে না, নতুন কোনো আন্তর্জাতিক চুক্তি হবে না। এই জায়গাটা তারা কেন বুঝতে পারছেন না সেটা আমার বোধগম্য নয়। বাদবাকিটা বাংলাদেশ যাদের, অর্থাৎ সেখানকার দেশবাসীদের দায়িত্ব, তারা কোন পথে চলবে এটুকুই বলার। নমস্কার, ভালো থাকবেন সবাই।